আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ট্রাম্প যতই চাক, ভেনেজুয়েলা কখনো পানামা হবে না। ভারতের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারতকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রুশ তেল কেনা অব্যাহত রাখে তবে ভারতীয় পণ্যের উপর আরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। রোববার ৪ জানুয়ারি প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিলেও যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপের কথা ভাবছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনের নজরদারি ও কূটনৈতিক চাপ তুঙ্গে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব ভালো মানুষ হিসাবে বর্ণনা করলেও দ্বিপাক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নন। তিনি বলেন, মোদী জানতেন আমি খুশি নই এবং আমাকে খুশি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের মতে ভারত মূলত যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতেই তেল আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত যদি রুশ তেলের বিষয়ে সহায়তা না করে তবে ভারতীয় পণ্যের ওপর খুব দ্রুতই বড় ধরনের শুল্ক বাড়ানো হবে। উল্লেখ্য যে গত অগাস্ট মাসেও রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার দায় ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ভারত শুরু থেকেই দাবি করে আসছে যে দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে। কয়েক সপ্তাহ আগে মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনালাপে দ্বিপাক্ষীয় বাণিজ্যের গতি ধরে রাখার বিষয়ে আলোচনা হলেও বাস্তব ক্ষেত্রে টানাপোড়েন কমছে না। এদিকে ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক হামলার পর বিশ্ব রাজনীতিতে তেলের বাজার নতুন করে অস্থির হয়ে উঠেছে। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম ৩০৩ বিলিয়ন ব্যারেলের তেলের মজুদ থাকলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির উৎপাদন এখন তলানিতে। ওপেকের তথ্যমতে বিশ্বের মোট তেলের মজুদের প্রায় ১৭%ই এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলার হাতে রয়েছে, যা ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলোর ওপর মার্কিন চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। কঠোর অবস্থান থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রোববার ৪ জানুয়ারি ট্রাম্পের হুমকির পর তিনি একথা বলেন। সোমবার ৫ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার জনগণের উন্নয়নের স্বার্থে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে এজেন্ডা অফ কোঅপারেশন কর্মসূচি গ্রহণ করতে চাই। এই কর্মসূচির মূল লক্ষ্য হবে আন্তর্জাতিক আইন ও ফ্রেমওয়ার্ক সম্পূর্ণভাবে মেনে পারস্পরিক উন্নয়ন। বিবৃতিতে তিনি বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র এবং আমেরিকা অঞ্চলের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলছি, আমাদের দেশ এবং জনগণ শান্তি এবং সংলাপ চায়, যুদ্ধ নয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বরাবরই এই বার্তা দিয়ে এসেছেন এবং এই মুহূর্তে এটি পুরো ভেনেজুয়েলার বার্তা। ভারপ্রাপ্ত এই প্রেসিডেন্ট বলেন, শান্তি, উন্নতি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার অধিকার ভেনেজুয়েলার জনগণের আছে। রোববার মার্কিন সাময়িকী ডি অ্যাটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কিংবা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে ফের দেশটিতে হামলা হতে পারে। তিনি আরও বলেছেন, ভেনেজুয়েলার জ্বালানি তেল এবং অন্যান্য সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ঘোষণায় বলা হয়েছে, সাংবিধানিক বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতারের পর তাৎক্ষণিক এক বিবৃতিতে ডেলসি বলেছিলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তির নিষ্ঠুর অপব্যবহার করেছে এবং ভেনেজুয়েলার জনগণ তার জবাব দেবে। রোববারের বিবৃতির মাধ্যমে আগের সেই অবস্থান থেকে কার্যত সরে এসেছেন ডেলসি। ট্রাম্প যতই চাক, ভেনেজুয়েলা কখনো পানামা হবে না। আমেরিকার কোনো প্রেসিডেন্ট শেষবার যখন লাতিনের কোনো শক্তিশালী শাসককে ধরে আনার জন্য সেনা পাঠিয়েছিলেন, তখন আমি ছিলাম এক তরুণ সাংবাদিক। পৃথিবীর আরেক প্রান্তে বসে বড়সড় একটি টেলিভিশনে
অপারেশন জাস্ট কজের ঝাপসা দৃশ্য দেখছিলাম। ১৯৮৯ সালে পানামায় যুক্তরাষ্ট্রের সেই হামলার ফল ছিল প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগার গ্রেপ্তার ও পরে মাদক পাচারের মামলায় বিচার। ওয়াশিংটনে এই অভিযানকে আজও আদর্শ হস্তক্ষেপ হিসেবে দেখা হয়। এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেনেজুয়েলায় কথিত বড় পরিসরের হামলার পরিকল্পনাকারীরা পানামার সঙ্গে তুলনা টানছেন। এতে অবাক হওয়ার কিছু নেই, উপস্থাপনাটাও প্রায় একই রকম। একজন দুর্নীতিগ্রস্ত মাদক নির্ভর স্বৈরশাসক, একটি নিখুঁত সামরিক অভিযান এবং তাকে ধরে এনে আমেরিকার আদালতের মুখোমুখি করা। শনিবার সকালে কারাকাসের আকাশে যখন ধোঁয়া উঠছে এবং ভেনেজুয়েলার মানুষ অন্ধকার রাস্তায় দৌড়াচ্ছে, ট্রাম্প সেটিকে বলেছেন এক চমৎকার অভিযান। তিনি গর্ব করে বলেন, দুর্দান্ত সেনাদের মাধ্যমে এই সাফল্য এসেছে। তার ঘোষণায় বলা হয়, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ভেনেজুয়েলা পানামা নয়। আর ট্রাম্প প্রশাসন যদি ভাবে তারা অপারেশন জাস্ট কজের সাফল্য সহজে অনুকরণ করতে পারবে, তাহলে তাদের সামনে কঠিন বাস্তবতা অপেক্ষা করছে। সবচেয়ে স্পষ্ট পার্থক্যটি শুরুতেই সামনে আসছে, তা হল ভৌগোলিক বাস্তবতা এবং সেখানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি। জর্জ H.W. বুশ যখন পানামায় হামলার নির্দেশ দেন, তখন সেখানে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ১০,০০০-এর বেশি সেনা মোতায়েন ছিল। দক্ষিণ কমান্ডের সদর দপ্তর ছিল পানামার মাটিতেই। ক্যারিবিয়ান সাগর পেরিয়ে শক্তি প্রদর্শনের দরকার পড়েনি, তারা আগেই সেখানে প্রস্তুত ছিল সরকার পরিবর্তন নিশ্চিত করতে এবং গিলার্মো এন্দারাকে প্রেসিডেন্ট হিসেবে বসাতে। তারা পানামা ডিফেন্স ফোর্সকে পুরোপুরি ভেঙে দিতে পেরেছিল। কিন্তু ভেনেজুয়েলা একেবারেই ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। USS জেরাল্ড আর ফোর্ড কিংবা ইও জিমা অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ নিঃসন্দেহে শক্তিশালী যুদ্ধজাহাজ, কিন্তু সেগুলো ভেনেজুয়েলার উপকূলের বাইরে ভাসছে, দেশের ভেতরে নয়। হঠাৎ আঘাত করে কাউকে ধরে আনার মতো অভিযান একজন রাষ্ট্রপ্রধানকে সরাতে পারে, কিন্তু শুধু এটুকু দিয়ে প্রায় 2,80,00,000 মানুষের একটি দেশ শাসন করা যায় না। আমি বহু বছর ইরাক যুদ্ধে সংবাদ সংগ্রহ করে বুঝেছি, একজন স্বৈরশাসককে সরানোই সবচেয়ে সহজ কাজ। কঠিন কাজটি শুরু হয় তারপরে, আর সেই কাজই ঠিক করে দেয় কোনো হস্তক্ষেপ সফল হবে না ব্যর্থ হবে। আরও বড় প্রশ্ন হচ্ছে, মাদুরোর জায়গায় আসবে কে? পানামা ছিল ছোট্ট একটি দেশ, যা প্রতিষ্ঠা লগ্ন থেকেই কার্যত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ছিল। ভেনেজুয়েলার নিজস্ব ও জটিল রাজনৈতিক পরিবেশ আছে, যেখানে শক্তিশালী শাসক সরে গেলেই সবকিছু স্বাভাবিকভাবে বিরোধীদের হাতে চলে যায় না। বলিভারিয়ান সশস্ত্র বাহিনী, যাকে ফ্যানবি বলা হয়, এখনও অক্ষত রয়েছে। এই ফ্যানবি পানামা ডিফেন্স ফোর্সের মতো নয়। চাভেজ ও মাদুরো দুজনের আমলেই একে পরিকল্পিতভাবে এমনভাবে পুনর্গঠিত করা হয়েছে যেন অভ্যুত্থানের ঝুঁকি কমে। কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা খণ্ডিত করা হয়েছে। রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে ভেতরে ভেতরে প্রতিযোগিতা উস্কে বাড়া হয়েছে। যারা ক্ষমতাসীন ব্যবস্থার জন্য হুমকি হতে পারে বলে মনে হয়েছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বেসামরিক কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সম্পর্ক আরও শক্ত হয়েছে অবৈধ অর্থনীতির প্রফুল্লতার মাধ্যমে, যা দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সমানভাবে লাভবান করেছে।